আজকের ভিডিওতে আমরা যেই টপিকটা নিয়ে বা যেই পোয়েমটা নিয়ে কাটাছেড়া করব সেটা লিখেছেন একজন বিখ্যাত আমেরিকান কবি রবার্ট ফ্রস্ট। আর আমরা যেই কবিতাটা নিয়ে এখানে ডিসকাস করতে যাচ্ছি সেই কবিতাটা হচ্ছে স্টপিং বাই ওটস অন আ স্নোই ইভিনিং। আমরা এই ভিডিওতে জানবো কবি সম্পর্কে, কবিতাটা সম্পর্কে একটু ডিটেলস, তারপরে এই কবিতার হিডেন মিনিং, কিওয়ার্ডস, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, কোন লাইনে কোন লিটারারি টার্ম ইউজ হয়েছে, হিডেন মিনিংয়ে কবি কি বোঝাতে চেয়েছেন, কিওয়ার্ডস, ওভারঅল সামারি, টোন, স্ট্যান্জা, আমরা ডিটেলস জানবো এই ভিডিওতে, ঠিক আছে? তো চলো প্রথমে শুরু করা যাক রবার্ট ফ্রস্টকে দিয়ে। রবার্ট ফ্রস্ট ছিলেন একজন বিখ্যাত আমেরিকান কবি যিনি প্রকৃতি এবং জীবনের দার্শনিক চিন্তাধারাকে তার লেখার মাধ্যমে প্রকাশ করতেন। তার জন্ম ২৬শে মার্চ ১৮৭৪ সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়ায় এবং মৃত্যু ২৯ জানুয়ারি ১৯৬৩-তে। ফ্রস্ট তার কবিতার প্রকৃতির বর্ণনার মাধ্যমে মানুষের আবেগ, দ্বন্দ্ব এবং দায়িত্বের বিষয়গুলোকে তুলে ধরেছেন। তার বিখ্যাত কিছু কবিতা রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল দ্য রোড নট টেকেন, মেন্ডিং ওয়াল, স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। ফ্রস্টের কিন্তু একটা কাব্যধারা রয়েছে। তিনি প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে জীবনের জটিলতা তুলে ধরতেন। সহজ ভাষার গভীর ভাবনা প্রকাশ করত তার কবিতাগুলো। ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতিফলন ছিল তার কবিতা। রবার্ট ফ্রস্টকে প্রায়ই আ পয়েট অফ নিউ ইংল্যান্ড বলা হয়, কারণ তার অনেক কবিতায় নিউ ইংল্যান্ডের প্রাকৃতিক দৃশ্যের প্রভাব পাওয়া যায়। উনি আমার অনেক পছন্দের একজন কবি। চলো আজকে এই কবিতাটা ডিসকাস করা যাক প্রথমে লাইন বাই লাইন, তারপরে আমরা আলোচনা করছি বিস্তারিত। প্রথম লাইনটা দেখো, হু শুড দিস আর আই থিঙ্ক আই নো। এই বনের মালিক কে তা তো আমি জানি, অথবা আমার মনে হয় আমি জানি। এখানে উডস বলতে বন বোঝানো হয়েছে। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে তিনি জানেন বনের মালিক গ্রামে বাস করেন। এই লাইনে কিন্তু আমরা অ্যালিটারেশনের ব্যবহার দেখতে পাই, যেমন হুস, উডস একই শব্দের ধ্বনি বারবার ব্যবহার করছে। প্রথমেও ডাব্লিউ আসছে হুস এবং উডসেও ডাব্লিউ আসছে। সো এটা অ্যালিটারেশন। এখানে মুড হচ্ছে শান্ত ও গভীর মনোযোগপূর্ণ, এবং এই লাইনটার মানে জগতের আকর্ষণ বা প্রকৃতির নিস্তব্ধতার প্রতিফলন ঘটাচ্ছেন কবি এখানে। এরপরে সেকেন্ড লাইনে আমরা দেখতে পাই হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো। যদিও তার বাড়ি গ্রামে, অর্থাৎ আমি মনে হয় এই বাগানের মালিককে বা এই বনের মালিককে সেটা আমি জানি, যার বাড়ি গ্রামে। অর্থাৎ বনের মালিক দূরে থাকেন, তিনি এই জায়গার দৃশ্য দেখবেন না। এখানে আমরা কন্ট্রাস্টের ব্যবহার দেখতে পাই, অর্থাৎ গ্রাম ও বনভূমির মধ্যে দূরত্ব। এই লাইনটার একটা অন্তর্নিহিত মানে রয়েছে, অর্থাৎ সম্পত্তির মালিকানা থাকলেও এখানে যিনি মালিক ছিলেন তিনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে অক্ষম। এরপরে আমরা তৃতীয় লাইনে দেখতে পাই হি উইল নট সি মি স্টপিং হিয়ার। তিনি আমাকে এখানে থামতে দেখবেন না, অর্থাৎ আমি যেখানে থেমেছি তিনি সেটা দেখতে পাবেন না। বক্তা নির্জনে দাঁড়িয়ে বনের সৌন্দর্য উপভোগ করছেন। এখানে আমরা লিটারেরি ডিভাইস দেখতে পাই ইমেজারি, অর্থাৎ চিত্রকল্প। এখানে নির্জনতার একটা চিত্র ফুটিয়ে তুলেছেন কবি। এই লাইনটার অন্তর্নিহিত মানে হচ্ছে ব্যক্তিগত সময়ে প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত। চতুর্থ লাইনে কবি বলেছেন টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। তার বনে বরফ জমতে দেখছেন কবি, অর্থাৎ বরফে ঢাকা বন প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। এখানেও লিটারারি ডিভাইস হিসাবে ইমেজারি কাজ করছে, অর্থাৎ বরফ জমা বনের চিত্র, এবং সিম্বলিজম ইউজ হয়েছে এখানে, সেটা হচ্ছে শান্তি এবং নির্জনতা। অর্থাৎ উডস ফিল আপ উইথ স্নো বলতে এখানে বুঝিয়েছে এখানে জায়গাটা অনেক শান্ত এবং নির্জন, অর্থাৎ এখানে প্রকৃতি ও সময়ের গতিময়তা নির্দেশ করেছেন। এর পরের লাইনটা দেখো, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার। আমার ছোট্ট ঘোড়াটি এটিকে অদ্ভুত ভাবতে পারে, অর্থাৎ নির্জন স্থানে থামা ঘোড়ার কাছে অস্বাভাবিক।
সে চলতে চলতে একটা বনের মাঝখানে দাঁড়িয়ে পড়েছেন, বনের সৌন্দর্য উপভোগ করছেন, ঘোড়ার কাছে সেটা অস্বাভাবিক মনে হচ্ছে। এখানে লিটারেরি ডিভাইস ইউজ হয়েছে পার্সনিফিকেশন, অর্থাৎ ঘোড়ার চিন্তা করার ক্ষমতা বর্ণনা করেছেন। আমরা জানি পার্সনিফিকেশন হচ্ছে কোনো কিছু যেটা কোনো মানুষ নয়, তাকে মানবিক কল্পনা বা মানবিক গুণাবলী প্রদান করা, ঠিক আছে? তোমরা যদি লিটারেরি ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানতে চাও তো ডেসক্রিপশনে আমার লিটারেরি ডিভাইস সংক্রান্ত যে ভিডিওটা রয়েছে সেটার লিংক দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। এই লাইনটার অন্তর্নিহিত মানে ছিল মানুষের ক্রিয়া, মানুষের কার্যকলাপ প্রকৃতির জন্য অপরিচিত। এবার সিক্সথ লাইনটা আমরা দেখব, টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার, কাছাকাছি কোনো বাড়ি না থাকা সত্ত্বেও থামা। অর্থাৎ ঘোড়াটি ভাবছে কাছাকাছি কোনো বাড়ি নাই, ফার্ম হাউস নাই, তবুও সে কেন থেমেছে, অর্থাৎ জনমানবহীন স্থানে থামার কারণে ঘোড়াটা এখানে বিভ্রান্ত। তো এখানে লিটারেরি ডিভাইস হিসেবে আমরা দেখতে পাই সিম্বলিজমকে, অর্থাৎ নিঃসঙ্গতা, তাই না? আশেপাশে কোনো কিছু নাই। এই লাইনটার হিডেন মিনিং বা অন্তর্নিহিত মানে হচ্ছে কবি এখানে আত্মচিন্তায় নিমগ্ন। এর পরের লাইনটা দেখো, বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, বন এবং জমে যাওয়া হ্রদের মাঝে। এই লাইনটার অর্থাৎ হচ্ছে ঘোড়া ও কবি প্রাকৃতিক দৃশ্যের মাঝামাঝি আছেন। এখানে লিটারেরি ডিভাইস হচ্ছে ইমেজারি, অর্থাৎ চিত্রকল্প। এখানে ঠান্ডা ও শান্ত দৃশ্য দেখানো হচ্ছে। হিডেন মিনিং বলা যায় এখানে জীবনের জটিলতাকে সরিয়ে প্রকৃতির সরলতা উপভোগ করছেন তিনি। এটাই হচ্ছে এই লাইনটার অন্তর্নিহিত মানে। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যা। এখানে শীতকালীন সন্ধ্যার বর্ণনা করছেন। এখানে লিটারেরি ডিভাইস হিসেবে ইউজ করেছেন হাইপারবোল, অর্থাৎ অতিরঞ্জিত করে তিনি অন্ধকারের বর্ণনা দিচ্ছেন, বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যা। এখানে অতিরঞ্জিত করেছেন তিনি, এ কারণে এটা হাইপারবোল। এখানে এটা বোঝায় যে জীবনের সবচেয়ে কঠিন সময়ের প্রতীক বোঝাচ্ছেন কবি এখানে। অর্থাৎ এই লাইনটার মানে আমরা বলতে পারি দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, অর্থাৎ জীবনের কঠিন সময়ের প্রতীক। এর পরের লাইনটা দেখো, হি গিভস হিজ হারনেস বেলস আর শেক, সে তার ঘন্টা ঝাঁকায়, অর্থাৎ ঘোড়ার গলায় যে ঘন্টা বাঁধা থাকে সেটা সে ঝাঁকালো। ঘোড়া তার মালিকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, এখানে আমরা এই দৃশ্যটি দেখতে পাই। এখানে লিটারেরি ডিভাইস দেখতে পাই আমরা অনোমেটোপিয়া, অর্থাৎ শেক শব্দটি। এখানে যে ঘোড়া তার গলার বেলটা বাজালো, এই লাইনটার মানে অর্থাৎ এই ওয়ার্ডটা ইউজ করে কবি এখানে বোঝাতে চেয়েছেন জীবনের দ্রুত গতির প্রতি মনোযোগ, অর্থাৎ জীবনটা চলমান, কোথাও দুদণ্ড থেমে যাওয়ার অবকাশ নেই। একটু থেমে গেছিলে তুমি, নিজেকে নিয়ে ভাবছিলে, নিজের চিন্তা নিয়ে ভাবছিলে, কিন্তু সময় ঠিকই তার ঘন্টি বাজিয়ে যাচ্ছে যে তোমাকে যেতে হবে। অর্থাৎ জীবনের দ্রুত গতির ওপরে মনোযোগ দাও। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, অর্থাৎ ঘোড়াটা বেল বাজাচ্ছে যেন জিজ্ঞাসা করছে কোনো ভুল হয়েছে কিনা। ঘোড়া প্রশ্ন করছে কেন এখানে থামা হলো। এখানে আমরা দেখতে পাই জীবনের গভীর চিন্তা থেকে বাস্তবে ফিরে আসা, ঠিক আছে? অর্থাৎ সময় তাকে ঘন্টা নাড়িয়ে বলছে তুমি কেন থেমে গেছো, তোমাকে অনেকটা পথ চলতে হবে, জীবনে দৌড়াতে হবে, ঠিক না? অর্থাৎ জীবনের গভীর চিন্তা থেকে বাস্তবে ফিরে আসা। এর পরের লাইনে আমরা দেখতে পাই দ্য অনলি আদার সাউন্ডস দ্য শিপ, একমাত্র অন্য শব্দ হলো এখানে ঝিরিঝিরি বাতাস। অর্থাৎ ঘোড়ার যে বেলটা বাজছে তাছাড়া আরো একটা শব্দ রয়েছে এখানে, সেটা হচ্ছে ঝিরিঝিরি বাতাস। এখানে প্রকৃতির প্রশান্ত বর্ণনা করা হয়েছে। এখানে লিটারেরি ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়েছে ইমেজারি, চিত্রকল্প, যেখানে শব্দের অনুভূতি বর্ণনা করা হয়েছে। এরপরে দেখো, অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক, মৃদু হাওয়া এবং নরম তুষারের শব্দ। এখানে শান্ত প্রকৃতির চিত্র দেখতে পাচ্ছি আমরা, তাই না? এবার দেখো, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, এই লাইনগুলো আমার অনেক বেশি পছন্দের, শেষের লাইনগুলো। মহাত্মা গান্ধী যখন মারা যান তখন তার টেবিলের ড্রয়ার থেকে উদ্ধার করা হয় এই লাইনগুলো, এই কবিতার এই লাইনগুলো ছিল তার ডেস্কে। লাইনগুলো আমারও অনেক পছন্দের লাইন, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, একটু মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ,
বন সুন্দর, অন্ধকার এবং গভীর, অর্থাৎ প্রকৃতির আকর্ষণের বর্ণনা করছেন। বাট আই হ্যাভ প্রমিস টু কিপ, কিন্তু আমার প্রতিশ্রুতি পালন করতে হবে, অর্থাৎ জীবনের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে আমাকে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এটা ট্রান্সলেশন করলে এই লাইনের মানে তো হয় ঘুমানোর আগে অনেক পথ পাড়ি দিতে হবে আমি ঘুমিয়ে পড়ার আগে, কিন্তু এইটার আসল মানে হচ্ছে জীবনযাত্রার অবিরাম যাত্রা। অর্থাৎ আমি ঘুমিয়ে পড়ার আগে বা আমি মারা যাওয়ার আগে আমার জীবনের প্রতি যেসব দায়িত্ব রয়েছে সেসব পালন করতে হবে। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা একটা জার্নিতে আছি, আমাদের এই জার্নিতে অনেক দায়িত্ব থাকে। আমরা ভালো একটা জব পাওয়ার কথা চিন্তা করি, পড়াশোনা করার কথা চিন্তা করি যেন একটা ভালো জব পাওয়া যায়, বা জীবনের আমাদের চারপাশের মানুষগুলোর প্রতি যেসব দায়িত্ব রয়েছে সেসব পালন করা যায়। তো কবি এখানে এটাই বোঝাচ্ছেন যে মারা যাওয়ার আগে আমাকে অনেক দায়িত্ব পালন করতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে ঘুমিয়ে পড়ার আগে বা মারা যাওয়ার আগে অনেকগুলো পথ আমাকে পাড়ি দিতে হবে। শেষ লাইনে এই কবিতাটার এই লাইনটা আবার ব্যবহার করা হয়েছে, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অর্থাৎ এখানে কর্তব্যের গভীরতাটা বোঝাতে সেই লাইনটাকে পুনরাবৃত্তি করা হয়েছে। যেমন মৃত্যুর আগে জীবনের দায়বদ্ধতা আমাকে পালন করে যেতে হবে, এই মেইন অংশটুকুকে জোর দেওয়ার জন্য এখানে দুইবার রিপিট করা হয়েছে লাইনটা। অর্থাৎ জীবনের নিরবধি চলাচল, প্রকৃতির সৌন্দর্য, মানুষের দায়িত্ববোধের মধ্যে দ্বন্দ্ব বুঝিয়েছেন। কবিতার সারসংক্ষেপ হিসেবে বলা যায় রবার্ট ফ্রস্টের এই কবিতাটা তুষার কাভার্ড একটি নির্জন বনের সৌন্দর্যকে কেন্দ্র করে। কবি এখানে কিছুক্ষণের জন্য থেমে প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করেন। তবে এই প্রশান্তি দীর্ঘস্থায়ী হয় না, কারণ তিনি জীবনের দায়িত্ব ও কর্তব্যের কথা মনে করেন। কবিতার শেষ লাইন, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, দুইবার পুনরাবৃত্তি করা হয়, যা জীবনের অসমাপ্ত দায়িত্ব ও চলমান যাত্রার কথা গভীরভাবে মনে করিয়ে দেয়। এই কবিতার থিমগুলো হচ্ছে প্রকৃতির সৌন্দর্য, দায়িত্ব, কর্তব্য, জীবন ও মৃত্যু। বন প্রকৃতির প্রশান্তি ও মুগ্ধতার প্রতীক, এখানে প্রকৃতির সৌন্দর্য একটা থিম। আরেকটা থিম আসে দায়িত্ব, কর্তব্য, জীবনের প্রতিশ্রুতি এবং পূরণযোগ্য কাজগুলির প্রতিনিধিত্ব করে এই দায়িত্ব, কর্তব্য। এবং শেষে আসে জীবন ও মৃত্যু। ঘুম শব্দটি এখানে ঘুমের পাশাপাশি মৃত্যুর ইঙ্গিত বহন করে। কবিতার মূল বার্তাটি হলো প্রকৃতির প্রতি আকর্ষণ এবং জীবনের দায়িত্ববোধের দ্বন্দ্বকে তুলে ধরা। এটি দেখায় কিভাবে ব্যক্তিগত ইচ্ছা এবং সামাজিক বা নৈতিক দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। এইখানে এই কবিতাটার টোন হচ্ছে কাম, রিফ্লেকটিভ অ্যান্ড কন্টেম্পলেটিভ। এটাই ছিল এই ছোট্ট, সুন্দর এবং মিনিংফুল কবিতাটা। আশা করছি তোমরা এই কবিতাটার বিস্তারিত বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং তোমাদের সাবজেক্টের অনেক টপিক নিয়ে এই চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এবং বুঝতে সহায়ক হবে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই।